নমস্কার, ফিরে এলাম গুপ্ত কবি ঈশ্বর গুপ্তের গুপ্তকথা নিয়ে। আজ আমরা দেখব যে গুপ্ত কবি কী কী বিষয়ে যে পায়োনিয়ার ছিলেন তারই শেষ অংশ। এরপরেও যদি মনে হয় যে না আরও কিছু আছে, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করব। বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেই ভুল সংশোধন করার আমরা চেষ্টা করব। তো চলুন রণজয় বাবুর কাছে যাই। তিনি ঈশ্বর গুপ্ত পরিষদের সম্পাদক। ঈশ্বর গুপ্তকে নিয়ে দীর্ঘ 20 বছর ধরে তিনি কাজ করে চলেছেন, খুঁটিনাটি অনুসন্ধান করে চলেছেন ঈশ্বর গুপ্তর। তার কাছ থেকেই জেনে নিই তিনি কী কী বিষয়ে পায়োনিয়ার ছিলেন। তারপরে স্বদেশ প্রীতি ঈশ্বর গুপ্তর কবিতায় শুধু লিখেছেন তাই নয়, ঈশ্বর গুপ্ত স্বদেশ প্রীতি নিয়ে তার যে কবিতা এবং ভাষাকে নিয়ে দেশবন্দনা এবং ঈশ্বর বন্দনার পরিবর্তে দেশকে ঈশ্বর হিসেবে বন্দনা করা, সেটা কিন্তু এই ধারণা কিন্তু ছিল না। সেই কবিতা কিন্তু কবিতাতে এর আগে ছিল না। এটাই আমি বলতে চাইছি, এর আগে কিন্তু কবিতায় সেটা ছিল না। বিভিন্ন বিষয়ে কবিতা হয়েছে, কিন্তু দেশকে মা বলে, দেশকে স্বদেশকে চিহ্নিত করা এবং ভাষাকে জননী বলে চিহ্নিত করা এবং এবং এই যে বীজ মন্ত্র আমরা যে বলি, বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্তের যাকে ঈশ্বরগুপ্ত বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্তকে গুরু বলে স্বীকার করে গেছেন, এই বীজ মন্ত্র বন্দে মাতরম, আমি তো মনে করি বা আমরা অনেকেই মনে করি সেই বীজ মন্ত্রটি কিন্তু সাহিত্য সম্রাট তার গুরু ঈশ্বরগুপ্তের কাছ থেকে পেয়েছিলেন। তারপরে এই মাতৃভাষা নিয়ে এত কথা বলি আমরা এখন। মাতৃভাষা শুধু আমাদের 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস, এত কথা বলি আমরা, উদযাপন করি মাতৃভাষার প্রতি এত প্রীতি, এটা কিন্তু তখন ছিল না। তখন তো ইংরেজি ভাষার চল, ইংরেজি ফার্সি আরবি ভাষার চলছে তখন। তখন দলিল দস্তাবেজেই সম্ভবত আরবি ফার্সি ভাষায় লেখা হচ্ছে, এরকম ব্যাপার। মাতৃভাষার প্রতি সেই ছিল না। কিন্তু তিনি জননী জন্মভূমি এবং জননী এই মাতৃভাষা, মাতৃসম, এই যে কথাটা তিনি বললেন, মাতৃসম মাতৃভাষা, কবিতায় সুন্দর কবিতা আছে, এটা কিন্তু তার আগে এই ধারণাটা ছিল না। সাহিত্যের ইতিহাস রচনা তার আগে, ঈশ্বরচন্দ্র গুপ্তের আগে কেন, প্রথম থেকেই আমরা যেমন চর্যাপদেও যদি আমরা দেখি, চর্যাপদে তার কবিতা পড়ে আমরা বুঝতে পারি যে সেখানকার মানুষের তৎকালীন মানুষের জীবনযাত্রা, ধ্যান ধারণা আমরা একটা বুঝতে পারি। পরবর্তীকালে ভারতদত্তের বেসাথী আমরা পড়েছি, সেখানেও তখন তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেনি তা বলবো না। কিন্তু ঈশ্বরগুপ্তের কবিতা একদম স্পষ্টভাবে ইতিহাস যাকে বলে, সমাজ, যেমন বললাম যে তৎকালীন জীবন যন্ত্রণার কথা, বিভিন্ন বিষয় নিয়ে, খাদ্যাভ্যাস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখেছে, সাধারণ বিষয় নিয়ে কবিতা লিখেছে। কিন্তু পাশাপাশি ঈশ্বরচন্দ্র গুপ্ত যেটা সাহিত্যের ইতিহাস তুলে ধরেছেন, সেটাও কিন্তু সচেতনভাবে আর কেউ করেননি। ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছেন যে আমরা এই কাজ করার জন্য জীবন, মন, প্রাণ দিয়ে এই কাজটা করছি। খুব সুন্দরভাবে লেখা আছে তার লেখায়। সেটা আমি দেখে বলতে হবে, যেহেতু একটা কোটেশন অনেক বড় লেখা। ঈশ্বরচন্দ্র গুপ্তের আরেকটা বড় কাজ হচ্ছে সাহিত্যের ইতিহাস রচনা করা। তিনি না থাকলে আমরা কিন্তু ভারতচন্দ্র রায় গুণা করে যে জীবন বৃত্তান্ত, আমরা সেটা পেতাম না। এবং রামপ্রসাদ সেনের মতো একজন কবি কবিতা বা গান, যাই বলি না কেন, প্রসাদী, রামপ্রসাদী যাকে বলি আমরা, সেটা কিন্তু পেতাম না। তিনি কিন্তু এগুলো সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। শুধু তাই না, তিনি কিন্তু যাদের মধ্যে কবিত্ব শক্তি আছে তারা যাই রচনা করেন, রাম বসু, গোজলাগুই, কেষ্টামুচি, তাদের লেখাও কিন্তু তিনি সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। সাহিত্যের লুপ্তপ্রায় যে অধ্যায়, বাংলা সাহিত্যের যে একটা লুপ্তপ্রায় অধ্যায়কে তিনি কিন্তু রক্ষা করেছিলেন। এটা কিন্তু তার একটা বড় কাজ। ঈশ্বরগুপ্তের বোধহয় ছবিটিও প্রথম যখন তোলা হয়, মৃত্যুসজ্জায় সাহিত্য ছবি, সেটিও কিন্তু আমাদের কাছে আছে, সেটা আমরা দেখাতে পারি। আচ্ছা, আরেকটি বড় কাজ হচ্ছে, বলছি আমার মনে হয় আমরা যেটুকু দেখেছি যে
1859 সালে ঈশ্বরগুপ্ত যে বছর প্রয়াত হচ্ছেন, ঠিক তার কিছুদিন আগে তোলা একটি ছবি আমরা পাই। সেটি দারেগো টাইপ হরফ, এটা লেখা আছে, আমি বলতে পারছি না, সেটা দেখে বলতে হবে। হ্যাঁ, যাক, প্রথম একটা বাঙালি মনীষী বা বাঙালি কবির ছবি তোলা ছবি আর কি, সেটা আমরা প্রথম দেখতে পাই। তার আগে কিন্তু আর কারোর ছবি ছিল না। প্রথম বাঙালি কবি হিসেবে কারোর ছিল না, তার আগে কারোর ছবি তোলা হয়নি। বিদেশি যন্ত্রে দেশীয় মানুষের ছবি তারই প্রথম উঠেছে, প্রথম ক্যামেরায়, বিদেশি ক্যামেরায় পথিকৃৎ। আচ্ছা, তারপর আরেকটি তার বড় কাজ হচ্ছে সমালোচনামূলক চিঠি তিনি কিন্তু প্রকাশ করতেন। এই উদারতাটা এখনো কিন্তু আমরা দেখি না। সংবাদপত্রে চিঠিপত্র বিভাগ থাকে, সংবাদ প্রভাকরে ছিল, প্রেরিত পত্র বিভাগে তিনি সমস্ত প্রকাশ করতেন, সেই বিভাগ ছিল। এবং সেখানে দেখা যাচ্ছে তার কবিতার সমালোচনা করে কেউ যখন চিঠি লিখছে, সেই চিঠিও সানন্দে ছাপা হচ্ছে, বা বিভিন্ন সংবাদ, বিভিন্ন বিষয় নিয়ে যাই লিখুক, এই যে গ্রন্থ সমালোচনা, এখন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি গ্রন্থ সমালোচনা একটা বিভাগ থাকে, সে সময় কিন্তু এটা ছিল। এই গ্রন্থ সমালোচনা, বঙ্কিমচন্দ্রের যে কবিতার বই ললিতা ও মানুষ, প্রথম কবিতার বই, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরগুপ্ত আলোচনা করেছেন তার সংবাদ প্রভাকরের পাতায়। এটা কিন্তু লক্ষ্য করার মতো বিষয়। তাহলে এখনকার দিনের যে গ্রন্থ আলোচনা, এটা কিন্তু তিনি শুরু করেছিলেন সেই যুগে, তাহলে সেদিক থেকেও কিন্তু ঈশ্বরগুপ্ত প্রতিকৃত। তারপরে আরেকটা কথা শুধু বলি, ওই যাদের কথা বললাম যে যারা কবিতা লিখেছেন সংবাদপত্রের পাতায় প্রভাকরে, বা সংবাদপত্র ইয়েতে কাজ করেছেন, সংবাদ লিখেছেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ হচ্ছেন কুষ্টিয়ার হরিনাথ মজুমদার। আপনারা জানেন যে কাঙাল হরিনাথ নামে তিনি বিখ্যাত, আর তার একটি বিখ্যাত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা, এবং গ্রাম বার্তা প্রকাশিকা 22 বছর চলেছিল, আপনারা জানেন। এই হরিনাথ মজুমদার কিন্তু শিক্ষানবিশি করেছেন ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকরে, এবং ঈশ্বরগুপ্তের পরম দীর্ঘদিন তিনি ওখান থেকে সংবাদ পাঠিয়েছেন। ঈশ্বরগুপ্ত সেই পত্রিকায় সংবাদ প্রভাকরে সেটি প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে মতান্তরে কেউ বলেন তার সঙ্গে মতভেদ হয়েছিল সামান্য, আর আবার কেউ বলেন, বা আমরা যেটা দেখেছি পড়েছি, যে ঈশ্বরগুপ্ত পরামর্শ দেন তাকে যে তুমি ওখানে একটি সংবাদপত্র প্রকাশ করো। এবং পরবর্তীকালে লক্ষ্য করার মতো বিষয়, এই সেই গ্রাম বার্তা প্রকাশিকা যে বিভিন্ন ওই প্রেরিত পত্র বিভাগও সেখানে ছিল, মানে একদম ওই আদল, সংবাদ প্রভাকরের একটা আদল কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা ছিল। এই হলো ব্যাপার। এগুলো কিন্তু লক্ষ্য করার মতো বিষয়। শুধু একটি নিজের পত্রিকা করছেন তা নয়, আরও বহু কবি লেখককে উৎসাহিত করা, একসঙ্গে একটা বিশাল পরিবার, এবং আরও অনেকগুলি পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে তার উদ্যোগে, তার উদ্যমে, তার পরামর্শে। এটা কিন্তু এটা তার মানে তিনি অন্যকেও সাহায্য করেছেন যাতে তার মতো করে অন্যরাও পত্রিকা প্রকাশ করতে পারে, সমাজের বিভিন্ন দিকে মানুষকে সচেতন করে তুলতে পারে। চতুর্থ স্তম্ভ যে বলি আমরা সংবাদপত্র, যে আমরা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ বলি, তখন গণতন্ত্র ছিল না, এটা ঠিকই, কিন্তু বোধহয় এই যে ভিত্তিটা কিন্তু সেদিন প্রতিষ্ঠিত হয়ে গেছিল। এবং এই যে যদি আমরা সংবাদ প্রভাকরের পাতায় পাতায় সেই তখনকার দিনের চিত্র যদি আমরা চাই, আমরা কিন্তু দেখতে পাই, সেটাই কিন্তু নিদর্শন। বিদ্রোহ হয়তো করেছেন, এই নীলবিদ্রোহ দীনবন্ধু মিত্র যে লিখেছেন পরবর্তীকালে নীলবিদ্রোহ, দীর্ঘদিন অনুপ্রেরণা ছিল এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে। দিনের পর দিন নীলের বিরুদ্ধে তিনি, তার বাবা চাকরি করেছেন যদিও নীলকুঠিতে, আবার তিনি পরবর্তীকালে বিশেষ করে বিদেশি নীলকরদের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল বেশি। এই হলো ব্যাপার। তাহলে এতক্ষণ আমরা শুনলাম যে পথিকৃৎ হিসেবে কবি ঈশ্বরগুপ্ত। আমরা পরের পার্টে শুনব ঈশ্বরগুপ্তের
আরো অজানা দিক। আজকে তবে এখন এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার।